দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএসএলসি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আপনারা যেমনটি জানেন যে সারাদিনে ঘটে যাওয়া ঘটনা এবং আলোচিত যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং যে বিশেষজ্ঞ মতামত সবকিছু নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আপনাদের সবার সাথে রয়েছি আমি নুসরাত আফরিন, আর আমার সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন অত্যন্ত সম্মানিত দুজন অতিথি। আমি পরিচয় করে দিতে চাই এবং স্বাগত জানাতে চাই। আমার ঠিক ডান দিকে রয়েছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, তিনি আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন। জনাব শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা সারাদিনের যে বিষয়গুলো আমরা বিগত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম, যেহেতু নির্বাচন নিয়ে একটি উৎসব এবং আমেজ এবং রবরব শুরু হয়েছে এবং বিএনপি যেই মাত্র নমিনেশন সবগুলো ঘোষণা করেছেন, আরও অনেকগুলো বিষয় আলোচনায় চলে এসেছে। আজকে যে বিষয়টি চোখে পড়ার মতো এবং গত দু মাস বা 3 মাস আগে থেকে প্রথমে জামাত ইসলাম পিআর নিয়ে আন্দোলন করেছেন এবং তারা জনসংযোগ করে জানিয়েছেন তাদের দাবি দেওয়াগুলো। যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো চলছিল এবং লাগাতার বৈঠক হয়েছিল আমরা দেখেছি, বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্টও রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন দলের। জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং সেই সনদে স্বাক্ষর করতে প্রথমে 5টি দল যাননি, তারপরে আবার এর মধ্যে একটি সমঝোতার একটি আভাস এবং আশার বাণী যে আমরা সবাই মিলে বা সবগুলো রাজনৈতিক দল মিলে একটি সনদ এবং তার বাস্তবায়ন এবং আমরা নির্বাচনমুখী একটি প্রচারণার মধ্যে ঢুকে গেলেন। তারপরে আবার এই যে 8 দলের একটি জোটের মাধ্যমে রাস্তায় নেমে একটি আন্দোলনের ঘোষণা এবং সেক্ষেত্রে বিভিন্ন নেতাকর্মীর সাথে পুলিশের বাধার ঘটনাও ঘটেছে। এবং আজকে জামাত ইসলামের যে নায়েবে আমির জনাব তাহের, উনি কিন্তু বলেছেন যে হাঙ্কিং পাঙ্কিং চলবে না, মেনে নিতেই হবে। এই ধরনের বক্তব্যগুলো কেন আসে এবং তাদের যে টার্গেট, এটি নিয়ে আমরা আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি যে 11 নভেম্বর ঢাকায় কি হবে। এই যে 11 নভেম্বর নিয়ে একটি আলটিমেটাম, আমি জনাব শেখ রবিউল আলম আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। 11 নভেম্বর কি হবে ঢাকায়? 11 নভেম্বর, ধন্যবাদ আপনাকে এবং প্রিয় সহালোচক এবং যারা এই মুহূর্তে নিউজ 24 এর সাথে যুক্ত আছেন। 11 নভেম্বর যারা কিছু করতে চান তারাই ভালো বলতে পারবে কি হবে। তবে আমার কাছে মনে হয় একটি রাজনৈতিক দল, জামাত সহ কয়েকটি সমমনা ইসলামী রাজনৈতিক দল, তাদের দলের স্বার্থে অথবা গোষ্ঠীর স্বার্থে অথবা ক্ষমতার অংশ হওয়ার স্বার্থে কিছু অযৌক্তিক দাবি উপস্থাপন করতে চাইছে ক্রমাগতভাবে, যেটি আগামীর নির্বাচনকে প্রলং করে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়, যেটি জাতির মধ্যে অনৈক্য তৈরি করতে চায়। এবং এই ধরনের কর্মসূচি অথবা এই ধরনের দাবি পতিত ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করে বা ধরেন তাদেরকে আবার রাজনীতিতে ফিরে আসতে সহযোগিতা করে। এই ধরনের কিছু দাবি কর্মসূচি জামাত ইসলাম পালন করে আসছে। শুধু আজ না, আপনি দেখবেন যে গত প্রায় 1 মাস ধরে তাদের কর্মসূচি চলছে। বিক্ষোভ করেছে তারা মহানগরে, জেলায়, উপজেলা লেভেলে পর্যন্ত বিক্ষোভ করেছে। অর্থাৎ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের ব্যক্তি বা দলের স্বার্থে কিছু রাজনীতি সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতির উপর চাপিয়ে দিতে চায় এবং সেই লক্ষ্যে তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে 11 নভেম্বর। আমার বিশ্বাস এটা রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে কর্মসূচির নামে যদি জাতিকে জিম্মি করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অথবা জনগণের আকাঙ্ক্ষা যে আমরা একটা নির্বাচনমুখী হয়েছি, আমরা সনদ চূড়ান্ত করেছি, সনদ কিন্তু বাস্তবায়ন আধীন, অর্থাৎ যেগুলি অধ্যাদেশ জারি করা যায় সেগুলি বাস্তবায়ন হচ্ছে, যেগুলি নির্বাহী আদেশে করা যায় সেগুলি বাস্তবায়ন হচ্ছে, সংবিধান সংস্কার করে যেগুলি করার প্রয়োজন সে ব্যাপারেও আমরা কিন্তু একমত হয়েছি, অগ্রসর হচ্ছি। হ্যাঁ, একটা গণভোটের ব্যাপারেও ঐক্যমত হওয়া গিয়েছে। গণভোটটা কবে হবে সেটা নিয়েও জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু বলেছে যে জাতীয় নির্বাচনের দিন থেকে আগামীকাল পর্যন্ত যদি আমি বলি যে কোনো সময় করা যেতে পারে এবং সেটা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। অর্থাৎ সব প্রক্রিয়া কিন্তু ইতিবাচক, জাতীয় ঐক্য কিন্তু ইতিবাচক। তার মধ্যে দিয়ে যদি কেউ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে জনগণ প্রত্যাখ্যান করবে। অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছে, আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে। আর আমরা যারা মাঠে থাকতে অভ্যস্ত যুগের পর যুগ, তারা তো সক্রিয় আছি। অর্থাৎ জনগণের ডিমান্ড, জনগণের চাহিদা, জনগণের প্রত্যাশার ক্ষেত্রে বাধা হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কোনো রাজনৈতিক দল। তবে সমঝোতার সুযোগ আছে, ন্যায্য দাবি হলে সেটা আলোচনার সুযোগ আছে
নিশ্চয় অন্তর্বর্তীকালীন সরকারও সেটা বোঝে, অন্যান্য রাজনৈতিক দলও সেটা বোঝে। না, এই যে ইসলামী সমমনা যে 8টি দল, এবং তারা যে গত 2 মাস বা 2 মাসের বেশি আসলে তারা 5টি নির্দিষ্ট দাবি দিয়েছেন, এবং তারা 11 নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে সেগুলো মেনে নিতে রাস্তায় নেমেছেন। এবং তারা কেন 5টি দাবি তো তারা অনেকদিন ধরে বলেছেন, তারা এতদিন বলেছেন যে কোনো দল যে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে পারে, এরকম সমস্যা নেই। এবং তারা এটাও বলেছেন যে হ্যাঁ, জনসংযোগের জন্য বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে, এটা একটা রাজনৈতিক কৌশল। আমার বক্তব্য হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক কৌশল ঠিক আছে, যখন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, মোটামুটি তো সব একই দেখছি আমি, সবার তো নির্বাচনের পথেই হাঁটছে, সবাই দল গুছিয়ে ফেলছে, বা কোন সীমানায় কাকে নমিনেশন দিচ্ছে বা কি, এগুলো নিয়ে হচ্ছে এখন আলোচনা হচ্ছে। এখন তাহলে রাস্তায় নেমে 5 দফার পিছনে লাগতে হবে কেন? এবং তারা আবার জোট করছে বিএনপিকে রাজি খুশি রাখার জন্য, এটি কেন? না, এটা অপরাজনীতি, আমি বললাম হীন স্বার্থে, দলীয় স্বার্থে অপকৌশল। যেমন ধরেন 1 মাস ধরে কর্মসূচি তো চলছে, জনগণের সম্পৃক্ততা পেয়েছেন? পাননি তো। পিআর নিয়ে কথা বলা হয়েছে, জনগণ অ্যাকসেপ্ট করেছে? করেনি তো। তারপর ধরেন আপনার এই 5 দফা দাবি বাস্তবায়ন করতেই হবে, সরকারকে আলটিমেটাম দিচ্ছেন আপনি, তাই তো? এই সরকারটা তো সবার সরকার, দল নিরপেক্ষ সরকার, সরকারের করণীয় সরকার জানে, অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে সে কিন্তু একেবারে সঠিক ট্র্যাকেই এগোচ্ছে। হ্যাঁ, কিছু বিচ্যুতি থাকতেই পারে, কিছু ব্যাপারে সিদ্ধান্তহীনতা থাকতে পারে, সেগুলিতে রাজনৈতিক দলগুলির ভিন্ন দাবিও থাকতে পারে, ভিন্ন মতও থাকতে পারে। কিন্তু আমরা যখন একটা গ্রহণযোগ্য নির্বাচনের মুখী পুরা জাতি, এবং রাজনৈতিক দলগুলি যখন সেই দিকে প্রস্তুতি নিচ্ছে, তখন যখন মানে এই 8টি ইসলামী দলের কথা বলা হয়েছে, নাম সর্বস্ব দল বলবো, জামাত ইসলামের অস্তিত্ব আছে, অন্যগুলির অস্তিত্ব আছে বিধায় আমার জানা নেই। হ্যাঁ, জীবনে একদিন পার্লামেন্টে যাওয়ারও সুযোগ হয়নি, সরকার তো পরের কথা। পার্লামেন্টে জামাত ইসলামের 5-7 জন 10 জন, একবার 18 জন আমাদের সাথে ঐক্য করে। ওনারা তো দাবি করছেন যে এখন নতুন বাংলাদেশ, পার্লামেন্টে একজন হলো একজন, একদিন হলো একজন, মানে এইভাবে ছোট বড় দল এগুলো করা যাবে না। ছোট বড় করবে তো কি? জনগণের কাছে তো যেতে হবে। আমার বিশ্বাস হচ্ছে জনরায়কে ভয় পাচ্ছে, অর্থাৎ নির্বাচন যত সমাগত হচ্ছে, সন্নিকটে আসছে, এই রাজনৈতিক দলগুলি জনরায়ের উপর আস্থা রাখতে পারছে না, বাট ক্ষমতায় থাকার একটা অংশ হওয়ার একটা মানসিকতা রয়েছে, যার ফলে তারা হীন স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে বাংলাদেশকে দেখতে চাইছে। কিন্তু মনে রাখা দরকার যে বাংলাদেশ কোন পথে চলবে, বাংলাদেশ যে পরিবর্তিত পথে চলবে, আগামীর পথের বাংলাদেশের কিন্তু জনগণের ম্যান্ডেট দরকার, জনগণের কনসার্ন, জনগণের সমর্থন, জনগণের রায় দরকার। মনে রাখা দরকার, আমরা চেয়েছি কিন্তু জনগণের ক্ষমতায়ন, আমরা চেয়েছি কার্যকর সংসদ, আমরা চেয়েছি জবাবদিহিমূলক সরকার, আমরা চাচ্ছি হ্যাঁ, আমরা চাচ্ছি কি, মানে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে জনগণের প্রত্যক্ষভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ থাকবে ভোটের মাধ্যমে, তার জন্য মানে প্রদত্ত সংবিধানের মাধ্যমে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের ইচ্ছা আপনার অনুগত থাকবে বাংলাদেশ, সেভাবে আগামীর বাংলাদেশ চলবে না। জনাব শফিক আপনার কাছে আসতে যাচ্ছি, একই প্রশ্ন আপনার কাছে। এই যে আলটিমেটাম দেওয়া হচ্ছে 11 নভেম্বর আগে অন্তর্বর্তী সরকারকে, 11 নভেম্বরে আসলে কি হবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আজকে দুপুরের পর থেকে এই আলোচনাটা ছড়িয়ে পড়েছে, মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যটি নিয়ে এসেছে জামাতের পক্ষ থেকে। আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে মাঝে মাঝে হঠাৎ করে হাইপ তোলা হয়। আপনার মনে থাকার কথা, আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের কথা মনে আছে। আমি প্রায় আজকেও যে কথাটি বলা হয়েছে সেই ধরনের একটা, তারা সম্ভবত শক্তি প্রয়োগ করার এক ধরনের মেসেজের মধ্যে আছে। বিশেষ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার যে ভাষাগুলো তিনি ব্যবহার করেছেন, এই ভাষাগুলো সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু খুব একটা দেখছি না। তো এর ভেতর থেকে একটা উত্তেজনা তৈরি হয়েছে, শঙ্কাও তৈরি হয়েছে, কারণ দেশের অনেকগুলো সমস্যা, অনেক ধরনের সংকট আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমাদের ডোমেস্টিক কতগুলো ইস্যু আছে, আবার আমাদের রিজিওনাল কতগুলো ইস্যু আছে, আমাদের প্রতিবেশীদের এক ধরনের তৎপরতা আছে। আবার আজকে আপনি দেখেছেন যে পাকিস্তানের সঙ্গে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কর দিকে যাচ্ছি, 1 বছরের মধ্যে দেখা গেল বাংলাদেশে একটা বড় আন্তর্জাতিক মাদকের একটা স্পট হয়ে উঠছে। 25 টন সম্ভবত পপির বীজ, যেটি আসলে মাদকের কাজে ব্যবহার করা হয়, সেটি বাংলাদেশে ঢুকে পড়েছে এবং এসেছে পাকিস্তান থেকে। আবার আজকেও দেখেছেন যে পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে 2 জন যুবক
সেখানে মৃত্যুবরণ করেছে। তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা বলেন, আমাদের ইকোনমি বলেন, একটা সংকটের মধ্যে আছে। সেখান থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টা হচ্ছে বাংলাদেশের, এটি হচ্ছে স্বীকৃত যে এখানে একটা নির্বাচন হতে হবে। আমাদের দেশে অনেক নির্বাচন হয়েছে, আমরা সবাই এগুলো জানি। আমাদের এর আগের যে নির্বাচনগুলো ছিল, সেই নির্বাচনের এজেন্ডাটা ছিল ডেভেলপমেন্ট, উন্নয়ন, আমাকে ভোট দিলে আমি এটা করব, প্রতিশ্রুতি যেগুলো ছিল। এবারের নির্বাচনের ইস্যুটা একটু ভিন্ন। আমরা নির্বাচনকে ঘিরে আমরা একদিকে নির্বাচন চাই, একদিকে আমাদের রাজনীতিতে যে অন্ধকার আবর্জনা এগুলো দূর করতে চাই, সংস্কার চাই। আর একটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারও আমরা চাই। এখন সংস্কার ইস্যুতে অনেকে বলেন যে এখানে কেউ সংস্কার করতে চাইছে না। আসলে কি তাই? রাজনৈতিক দলগুলো প্রায় 273 দিন যে বৈঠকটা করেছে, এই বৈঠকের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গায় যে রাজনৈতিক দলগুলোর দৃঢ়তা ছিল সেখান থেকে সরে এসেছে। আমাদের এখানে একটা রাজনৈতিক দল অবস্থান ভেদে ভিন্নতা, কৌশলের ভিন্নতা আছে। আচ্ছা, একটা রাজনৈতিক দল যদি ঘোষণা করে যে আমরা বিজয়ী হলে সারা দেশে গরিব মানুষকে একেবারে বিনা পয়সায় ঢাকা শহর সহ আমি একটা করে ফ্ল্যাট দিব, তাদের থাকার ব্যবস্থা করব, চাকরি দেব, ইত্যাদি ইত্যাদি। তো এর ভেতর থেকে ইস্যুটা জনপ্রিয় হবে, কিন্তু যে রাজনৈতিক দলটি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল, সেই দলটি এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে তাকে অনেকগুলো বিবেচনায় রাখতে হবে। কারণ সক্ষমতা কতটুকু এটি তাকে বিবেচনা করতে হবে। কিন্তু সবার বিষয়টা একরকমের না। সুতরাং আপনি দেখছেন অনেকগুলো রাজনৈতিক দল, আমি যদি বিএনপির কথা বলি, জুলাইয়ের অভ্যুত্থানের পর আমি এই কথাটা স্পষ্ট করে বলি, বিএনপির যে সাংগঠনিক শক্তি এবং জনপ্রিয়তা, এটা যদি জামাতের থাকতো, জামাত আজকে 1 বছর 12 মাস 14 মাস 15 মাস 16 মাস অপেক্ষা করতো না। সে যে কোনোভাবেই হোক তার প্রশাসনকে ব্যবহার করে, তার শক্তিকে ব্যবহার করে, ওই যেভাবে বলছে জুলাইতে 11 তারিখে দেখিয়ে দেবো, হাঙ্কি পাঙ্কি চলবে না, সে নির্বাচনটা করে নিত। কিন্তু বিএনপির আপনি অনেক ক্রিটিক করতে পারি, বিএনপি আমি করি না, বিএনপির অনেক সমালোচনা আছে, এক শ্রেণীর নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে, কিন্তু এটি যেমন সত্য, একই সাথে বিএনপির মতন একটা রাজনৈতিক দল সে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকবে না। একই পদে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকবেন না। ডেপুটি স্পিকার পদটিকে বিরোধী দলকে দেওয়া হবে, 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, যেটা গত 50 বছরে হয়নি। তো এই যে জায়গাগুলোতে যে প্রস্তাবগুলো এসেছে, হ্যাঁ, এর অবশ্যই একটা গ্যারান্টি থাকতে হবে যে কোন পদ্ধতিতে রাজনৈতিক এই প্রতিশ্রুতি পূরণ করা হবে, পূরণ করতে হবে। আবার এখানে একটা সংকট তৈরি করা একটা প্রবণতা আছে। যে সমস্ত জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, ইম্পর্টেন্ট একটি জায়গা, দুর্নীতি দমন কমিশন গঠিত হবে। এর দুর্নীতি দমন কমিশনের একটা সার্চ কমিটি হবে, সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে 5 জন সদস্য নিয়ে। বিরোধী দলের থাকবে 3 জন, সরকারি দলের থাকবে 2 জন। পাবলিক সার্ভিস কমিশনে বিরোধী দলের থাকবে 3 জন, সরকারি দলের থাকবে 2 জন। বিএনপির সম্ভবত সেই জায়গাটা আপত্তি করেছে। আমাদের এই দর্শক যারা আছেন তারা কি একমত হতে পারবেন যে আমরা এই ধরনের জায়গাগুলোতে সরকারি দল এবং বিরোধী দলের একমত হওয়ার সুযোগটা আছে? আমাদের এখানে এই প্রশ্নটা কেন আসছে? কারণ নিয়োগ প্রক্রিয়া বা কে থাকবে কে থাকবে না সেখানে তো একটা নিয়ম আছে, আমাদের তো সংবিধান আছে। আমি ওই কথাটাই বলছি, আমাদের এখানে সংস্কার প্রক্রিয়াটা যেটা সহজতর করার কথা ছিল, আমাদের এখানে সংস্কারটা হওয়ার কথা ছিল। প্রথম জায়গাটা ছিল আমাদের এখানে যে বৈষম্যটা আছে, আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, সেই বৈষম্যের বিরুদ্ধে এখন পর্যন্ত টু শব্দটি করা হয়নি। সংস্কারের যে জায়গাগুলোতে দুর্নীতি দমন কমিশনকে এটিকে আরো ইফেক্টিভ করার জন্য টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, সংস্কার কমিশন। তারা জানুয়ারি মাসের 12 তারিখে প্রস্তাব দিয়েছিল, গত অক্টোবর মাসের 29 তারিখে তার একটা বিরাট অংশ বাদ দিয়ে সেই সংস্কার প্রস্তাবের কতটুকু সরকার গ্রহণ করেছে। এবং টিআইবি নিজেও, ডক্টর ইফতেখারুজ্জামান যিনি কনভেনর ছিলেন, এই সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন যে আমরা এই ধরনের সংস্কারের প্রস্তাবটা করিনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কারের একটি কমিশন হয়েছিল, টাস্ক ফোর্স, আপনার মনে আছে? তারা 23টি দফা
উপস্থাপন করেছিল সরকারের কাছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন, হতাশা ব্যক্ত করেছেন, নিজেরা গায়ে খেটে পরিশ্রম করে যে প্রস্তাবগুলো দিলাম সেই প্রস্তাব সরকার গ্রহণ করলো না। আমাদের একটা নারী সংস্কারের জন্য যে কমিশনটি হয়েছিল, কোথায় রিপোর্ট কেউ জানেন। অর্থাৎ সরকার যে সমস্ত জায়গাগুলোতে সংস্কারের সুযোগ পেয়েছে সেই সংস্কারগুলো সরকার কিন্তু করতে পারেনি। কিন্তু রাজনৈতিক দলগুলো, তাহলে আমি মূল একটি আলোচনার জায়গাটা একটা প্রশ্ন আবার একটু মনে করি। আমাদের আলোচনা হচ্ছে 11 নম্বর কি হবে। এই যে 5 দফা নিয়ে 5টি বিষয়কে বাস্তবায়ন করার জন্য একটি চাপ প্রয়োগ করা হচ্ছে আন্দোলনের মাধ্যমে, এবং জামাতে ইসলামী সহ ইসলামী সমমনা 8টি দল এক হলেন। আমি জাস্ট আর অল্প কিছুক্ষণ বক্তব্যটা নিতে চাই জনাব রবিউল আলম আপনার কাছ থেকে, এবং তারপর আমি বিরতিতে যেতে চাই এই প্রশ্নটি রেখে। এই 5টি দাবি মানলেই কি সব ঠিক হয়ে যাবে? কেন তারা এই 5টি দাবির, যেমন ধরেন ফ্যাসিস্ট সরকার যেন না আসে, 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, তারপরে সংখ্যানুপাতিক যে পদ্ধতিগুলো সেগুলো উভয় কক্ষেই যেন থাকে, এগুলো তো তাদের 5টি দাবি, আপনারা নিশ্চয়ই জানেন। এই 5টি দাবি তো ঐক্যমত্য কমিশনও আলোচনা হয়েছে, কিছু বিষয় মানা হয়েছে, কিছু বিষয় নোট অফ ডিসেন্ট, এগুলো তো সবাই জানে, এবং আমরাও তো দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে কেন আবার এই 5টি দাবি নিয়ে এই মতানৈক্য, এই আন্দোলন? আমি আপনাকে বলি, প্রথম কথাটা হচ্ছে যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের দাবি পূরণ করবার জন্য জাতি বাধ্য না, অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য না। কেউ যদি মনে করে ওই দাবিগুলি ন্যায্য এবং জনকল্যাণ নিশ্চিত করে, তাহলে ওই দাবিগুলি নিয়ে তাকে আগামী নির্বাচনে ইশতেহারে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে তারপর পূরণ করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে ন্যায্য। সেই জায়গায় জামাত নেই বা অন্যরা নেই। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি, দল এবং গোষ্ঠীর দাবি জাতির জন্য শিরোধার্য নয়, অন্য দলের জন্য শিরোধার্য নয়, অন্য রাজনৈতিক দলের জন্য। তারা সেই জায়গায় থাকছে না। এটাই হচ্ছে একটা সবচেয়ে, বিএনপি একটা উদার ডেমোক্রেটিক দল, আপনি জানেন। এই সংস্কারের প্রবক্তা আমরা ছিলাম, এটা অঙ্গীকারও সব আগে আমরা করেছি। আমরা যে 31 দফা অঙ্গীকার আজ থেকে 3 বছর আগে করেছি, তার আলোকেই সংস্কারগুলি হতে চলেছে। এবং এই নোট অফ ডিসেন্ট সব রাজনৈতিক দল দিয়েছে, জামাত ইসলামও দিয়েছে, এনসিপিও দিয়েছে, আমরাও দিয়েছি। নোট অফ ডিসেন্ট কিন্তু একটি রাজনৈতিক দলের অবস্থান এবং অধিকার। নোট অফ ডিসেন্ট দেওয়া মানে কিন্তু সংস্কার না, এভাবে অপপ্রচার করা হচ্ছে। নোট অফ ডিসেন্ট মানে সংস্কার, কিন্তু এই সংস্কারটা আমরা চাচ্ছি এইভাবে, আরেক রাজনৈতিক দল চাচ্ছে আরেকভাবে। মানে এটা নিয়ে তো আসলে আলোচনা হতে পারে, আরো জায়গা হতে পারে। এবং আমরা বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলি রাজনৈতিক দল দিয়েছে, তারা ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আগামী নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যাবে, জনগণ তাদের ম্যান্ডেট দিলে সেভাবে বাস্তবায়ন করবে। যেমন আমি একটু কথা বলি, উচ্চ কক্ষের পিয়ারের কথা বলছেন। উচ্চ কক্ষ হবে, এটা বিএনপির প্রস্তাবনা। উচ্চ কক্ষের আসন হবে 100, সে ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি। উচ্চ কক্ষের ক্ষমতা কি হবে, সে ব্যাপারেও আমরা একমত হয়েছি। অন্য রাজনৈতিক দল, 2-3টি রাজনৈতিক দল বলছে যে উচ্চ কক্ষ গঠিত হতে হবে প্রাপ্ত ভোটের অনুপাতে। আমরা বলেছি উচ্চ কক্ষ গঠিত হবে প্রাপ্ত আসনের অনুপাতে। দুটি অনুপাত, পিয়ার, দুটি কিন্তু পিয়ার। একটা হচ্ছে আসনের ভিত্তিতে পিয়ার, আর একটা হচ্ছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে পিয়ার। ওকে, আমাদের নোট অফ ডিসেন্ট ওখানে আছে, আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদের নির্বাচিত করলে ওই আমরা যেটা বলেছি যে প্রাপ্ত আসনের অনুপাতে পিয়ার, সেটা আমরা বাস্তবায়ন করব। জনগণ আমাদের প্রত্যাখ্যান করলে যদি জামাতকে অথবা এনসিপিকে নির্বাচিত করে বা অন্য রাজনৈতিক দলকে নির্বাচিত করে, তারা যেভাবে চেয়েছে ওই উচ্চ কক্ষের গঠনটা তারা তাদের মতো করে করবে। কিন্তু উচ্চ কক্ষ যে 100 আসন বিশিষ্ট, উচ্চ কক্ষের যে ক্ষমতা, উচ্চ কক্ষ যে আমরা গঠন করছি, এ ব্যাপারে তো সবাই একমত। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং রাজনৈতিক দলগুলির অবস্থান। মনে রাখা দরকার, কোন রাজনৈতিক দল যা চাইবে তা করা অন্য রাজনৈতিক দল বা জাতির জন্য বাধ্য না, আমি বারবার বলছি। কিন্তু তারা সেই তাদের এজেন্ডাগুলি নিয়ে আপনার ইশতেহার আকারে নিয়ে জনগণের কাছে যাইতে চাচ্ছে না। অর্থাৎ তারা হীন স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে। জামাত ইসলাম তাহলে আন্দোলন কেন, এই পথটি কেন বেছে নিল? আমি একটা বিরতি নিয়ে এসে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরএস এলএসটির জনতন্ত্র। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে আমরা নিশ্চয়ই বিষয়ে আরো কথা বলব। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরএস এলএসটির জনতন্ত্র। আমরা সরাসরি আলোচনা চলে যেতে চাচ্ছি। যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, জনাব, আমি এই পর্যায়ে শুরু করতে চাই রবিউল আলম আপনাকে দিয়ে, যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, 11ই নভেম্বর ঢাকায় কি হবে, এই যে আলটিমেটাম, এর শেষ কোথায়? কারণ হচ্ছে আমরা তো নির্বাচনমুখী এখন সবগুলো রাজনৈতিক দল। যদি 11ই নভেম্বর এই 5টি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কি হবে? প্রথমত হচ্ছে এই 5টি দাবি অযৌক্তিক, এইটি মানার সুযোগ নেই। কি হবে
গত 1 মাস ধরে আন্দোলন হচ্ছে, যা হয়েছে তাই হবে, তার বেশি আর কি হবে। তায়ের সাহেব বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, হাঙ্কিং পাঙ্কিং চলবে না, এটা বলেছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। এসেছে আজকে। উনি হয়তো জানেন না যে ঘি সোজা আঙুলে ওঠে না, ওই ঘি বাঁকা আঙুলে ওঠে না। সোজা বাঁকা আঙুল দিয়ে শুধু শরীর চুলকানো যায়, আর বেশি চুলকালে ক্ষত হয়, অস্তিত্ব নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়, অনৈক্য তৈরি হয়, আর একটা সময় পরিত্যক্ত হতে হয় জনগণের কাছ থেকে। এটা উনি বোঝেন না, হয়েছেন সারা জীবন। সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন? দেশটা চাননি 71-এ, স্বাধীনতা চাইলেন না, স্বাধীন দেশটা চাইলেন না, এখন সবচেয়ে সেই দেশটা দরদি হয়ে গিয়েছেন। কথায়, কাজে না। আপনি আমাকে বলবেন স্বাধীনতার এই 53 বছরে বাংলাদেশের জাতির জন্য জামাতের ন্যূনতম কোনো অবদান আছে এই রাষ্ট্রে? ন্যূনতম কোনো অবদান এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য? সেটা গণতন্ত্র বলেন, স্বৈরাচার হটানো আন্দোলন বলেন, আইনের শাসন বলেন, যে যে জায়গায় আমাদের আমাদের হয়েছে, সমৃদ্ধি হয়েছে, তার কোনো জায়গায় জামাতের কোনো অবদান আছে? জামাতের যেটা হয়েছে, জামাত কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কারণ তার করণীয় নির্ধারণ করতে পারছেন না। আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। লোগোটা 3 বার চেঞ্জ করেছেন, এখনো পর্যন্ত লোগো নাই। জানেন না কি যুক্ত করবেন আর কি বর্জন করবেন, কারণ জাতির জন্য তো কিছু করণীয় নাই, কোনো মেসেজ নাই। তো জামাতের মূলনীতি জানেন, ঘোষণাপত্র জানেন, গঠনতন্ত্র সম্পর্কে জাতিকে অবগত, তো কোন মেসেজটা নিয়ে তারা তো দাবি করছে তারা অনেক 1945 সাল বা তারও আগে থেকে তারা সংযুক্ত, এবং জামাতের প্রতিষ্ঠা অনেক পুরনো। হ্যাঁ, 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেভাবে দেখলে তো 82 বছর, 83 বছর, 84 বছর আমরা দেখেছি, তাই তো? আপনি কি বলতে পারবেন উল্লেখযোগ্য কোনো অবদান আছে? ভারতবর্ষ চাইলেন না 47-এর, আপনি যখন দেশ বিভাগ হলো, তারপর পাকিস্তান চাইলেন না, তারপর পাকিস্তান থেকে বাংলাদেশ হতে হলো, সেটাও চাইলেন না। তো চাইলেনটা কি? পাকিস্তানের সাথে সুসম্পর্ক, এই যে নতুন নতুন, এবং তারা অর্থ নিয়ে অনেক লগ্নি করছে বা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা, এটা জামাতের দাবি না? জামাতের দাবি কি? এবং তাদের দাবি ফ্যাসিস্ট সরকারের কারণে তারা অনেক কিছু করতে পারেনি, এখন তারা করতে চান। না না, সেটা করতে চান। কেউ যদি কোনো দলের দেশের প্রতি তার কারো যদি আনুগত্য থাকে, ইন্ডিয়ার প্রতি আনুগত্য তো আওয়ামী লীগের ছিল, তো বাংলাদেশের মানুষ আনুগত্য দেখতে চায় বাংলাদেশের প্রতি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ধারণ করবে বাংলাদেশ, অন্য কোনো দেশ না। এখন জামাত ইসলামের নীতি যদি পাকিস্তানকে আপনি যেটা বলতে চাইলেন সেটা ধারণ করার নীতি হয়, করতে পারে, সেটা অন্য জায়গায়, সেটার বিচার করবে তো জনগণ। কিন্তু আমি জানি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে ধারণ করে, ভারত, পাকিস্তান অথবা ধরেন অন্য কোনো পরাশক্তিকে ধারণ করে না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সমৃদ্ধি আমরা স্বকীয় থেকে অর্জন করতে চাই, স্বতন্ত্র থেকে অর্জন করতে চাই। তো সেই জায়গায় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি আমাকে 15 জন জামাতের নেতার নাম বলতে পারবেন? আপনি তো প্রখ্যাত সাংবাদিক, বলেন তো আপনি, যে যারা মেম্বার হয়ে পার্লামেন্ট হয়ে এলাকায় নির্বাচন করে জনগণের আপনার সমর্থন পাওয়ার যোগ্যতা রাখে অথবা পার্লামেন্টে গিয়ে ভূমিকা রাখার যোগ্যতা আছে? তারা তো বলছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে তারা অনেকভাবে জনগণের কাছে কাছে যেতে পারেনি, এখন নতুন বাংলাদেশ, এখন তারা কাছে যেতে চান। আমি জনাব শরীফুল জামান শরীফ আপনার কাছে আসতে চাচ্ছি একই প্রসঙ্গে। ধন্যবাদ। জামাতের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, কখনো কখনো ট্র্যাজেডি হচ্ছে যে ভিলেন নায়কের আসনে বসে। যে দলটির বিরুদ্ধে 30 লক্ষ মানুষকে হত্যার অভিযোগ, সে 1000, 1500, 2000 মানুষের হত্যার অভিযোগ যার, তার রাজনীতি নিষিদ্ধের জন্য একেবারে তার সর্বশক্তি নিয়োগ করছে। তার মানে এই না যে আওয়ামী লীগের অপরাধটা আমি ছোট করে দেখছি। অপরাধের জায়গাটা, জামাতের অপরাধটা কোনো অংশে ছোট না, জামাতের অপরাধ তো আরও অনেক বড়। একটা গণহত্যার সাথে সে যুক্ত, একটা গণহত্যার সাথে যুক্ত, একটা দেশের স্বাধীনতার আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে তার মধ্যে জামাত ইসলাম। তাদের মধ্যে আপনি স্ববিরোধিতার জায়গাটা বলেন, আমি একটা পয়েন্ট ধরে বলছি। তারা পিআরের কথা বলছে। গত শুক্রবারে, অর্থাৎ এই যে শুক্রবারে আমরা পা দিলাম, তার আগের শুক্রবারে ঢাকা 12-তে তাদের একজন নেতা তিনি রোড মার্চ করেছেন। তারা বিভিন্ন থানায় তারা রোড মার্চ করেছেন, প্রচারণা চালিয়েছেন। তার নাম মোবারক হোসেন। এবং সেই যে ট্রাকটা ছিল, পিকআপে ছিল, পিকআপের সামনে ব্যানার ছিল ঢাকা 12 আসনে মোবারক হোসেনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমার কাছে ছবি আছে, আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি। আর প্রেস ক্লাবের সামনে গিয়ে বলছে ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না, প্রতীকে ভোট দিতে হবে, মানে পিআর। ধানমন্ডিতে এক কথা বলছে, মতিঝিলে গিয়ে আর এক কথা বলছে।
আমাদের যে দর্শকরা আছে তারা ইন্টারনেট সার্চ দিলে এই তথ্যটা পাবেন। নাম্বার 1। নাম্বার 2, রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে। জুলাই মাসের 26 তারিখে মেহেরপুরে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি সাংবাদিকদেরকে বলেছে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। এখন এই দাবিটা কেন তুলছে? এই দাবিটা তোলার পেছনে তারা সবসময় হিসাব করে আমার সুবিধাটা কোথায় পাওয়া যাবে, এবং এটি নিশ্চিত করার জন্য সকালবেলায় এক কথা, বিকেলবেলায় এক কথা। আপনি ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার ব্যাপারে বিএনপি যখন প্রশ্নটা তুলল যে এর কর্মচারীদেরকে ভোটের কাজে নিয়োগ করা যাবে না, সঙ্গে সঙ্গে মহাসচিব তাদের দলের সাধারণ সম্পাদক জামাতের তিনি বললেন এই দুটো প্রতিষ্ঠানের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। অথচ গণ অভ্যুত্থানের পরে জামাতের আমির যখন বলল, ইসলামী ব্যাংক যখন তাদের কাছে চলে গেল, তিনি বললেন যে মায়ের কোলে তার সন্তান ফিরে এসেছে। আপনি সকালে এক ধরনের বক্তব্য দেখবেন, বিকেলবেলা এক ধরনের বক্তব্য দেখবেন তাদের কর্মীদেরকে। এই যে আমরা যে আলোচনাগুলো করছি না, আপনি আপনাদের ইউটিউবে যান, কমেন্ট সেকশনে যান, তারা অজস্র গালিগালাজ করবে। তাদের এটি হচ্ছে সবথেকে বড় সম্পদ। তাদের নেতা বলে যে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দেবেন। অথচ তাদের কর্মীদের একমাত্র শক্তি হচ্ছে মানুষকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা। আপনি খেয়াল করবেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি সংগঠনের নামে করা যাবে না, এই কথাগুলো তারা বলছে। অথচ ডাকসু নির্বাচনের দিন রাতের বেলায় পুরো ক্যাম্পাস ঘিরে রাখছে জামাতের নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাভারের যে জামাতের প্রার্থী তিনি যে পুরো বিশ্ববিদ্যালয় ঘিরে রাখছেন লোকজন নিয়ে, আপনি তার আগের দিন বললেন এটি হচ্ছে ছাত্রদের নির্বাচন, এখানে রাজনৈতিক দল কোনো ভূমিকা রাখতে পারবে না, কিন্তু ভোটের দিন রাজনৈতিক দল পুরো ক্যাম্পাসটা ঘিরে রাখছে। তাদের নেতারা চট্টগ্রামে ইসকনের সাথে বৈঠক করছে। আমার কাছে প্রত্যেকটা বিষয়ের ছবি আছে, আমি প্রমাণ সহ বলছি। ঢাকায় এসে তারা ইসকন নিষিদ্ধ চাইছে। অর্থাৎ জামাতের পলিসিটা হচ্ছে যেমনিভাবে ব্রিটিশের সময় এক ধরনের পলিসি, পাকিস্তানের সময় এক ধরনের পলিসি, এরশাদের সময় এক ধরনের পলিসি, বিএনপির 4 দলীয় জোটের সময় এক ধরনের পলিসি। আমি জিজ্ঞেস করি এই যে সবাইকে, আপনি খেয়াল করবেন গণ অভ্যুত্থানে যখন কারফিউটা হলো, সেই কারফিউ ভঙ্গ করলো কারা? উদীচীর নেতৃত্বে সংস্কৃতি কর্মীরা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে ভিক্টোরিয়া পার্কের দিকে গেল। এই গণ অভ্যুত্থানের পরে আপনি দেখবেন উদীচীর বিরুদ্ধে সব থেকে বেশি প্রচারণা চালাচ্ছে তারা। আপনি খেয়াল করে দেখবেন আনু মোহাম্মদ সহ যে সমস্ত বামপন্থী সংগঠনগুলো গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের নামে ওই মিন্টু রোডে গিয়ে সমন্বয়করা গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে মুক্ত করার জন্য সারা রাত দাঁড়িয়েছিল, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন সারাদিন তাদের বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ, তাদেরকে আক্রমণ করা। এই কাজটা কারা করছে? এই কর্মীরা করছে। সকালে এক কথা বলছে, বিকেলে এক কথা বলছে। তাদের অসংখ্য নেতার আপনি ইউটিউবে পাবেন, তারা বলেছেন এই সরকারের বিরোধিতা করা মানে হলো ধর্মের বিরোধিতা করা। কে বলেছে? আমি স্পষ্ট করে নাম বলছি, জামাতের মাসুদ ভাই বলেছে সরকারের বিরোধিতা করা মানে ধর্মের বিরোধিতা করা। এখন সে এসে আলটিমেটাম দিচ্ছে। কেন আলটিমেটাম দিচ্ছে? এই কারণে তার ইকুয়েশন মিলছে না। 28 অক্টোবরের কথা মনে আছে? বিএনপি রাস্তায় দাঁড়াতে পারলো না, তার সমাবেশ ভণ্ডুল করে দিল। জামাত নির্বিঘ্নে নিরাপদ্রবে সে সমাবেশ করে চলে গেল। এই প্রশ্নগুলো বিএনপি কখনো করেনি, তার দীর্ঘদিনের মিত্রের কাছে এই প্রশ্নটা করেনি। হয়তো অন্য কারণ ছিল, সম্পর্ক নষ্ট করতে চায়নি। আপনি খেয়াল করে দেখবেন বিএনপির একটা নেতা বামপন্থীদের গণ অভ্যুত্থানে যারা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একজনকে ধরে তার চরিত্র হননের যে কাজটি এরা অনবরত করে যাচ্ছে। এই গণ অভ্যুত্থানে বিএনপির কন্ট্রিবিউশন আপনি স্বীকার করবেন না? অবশ্যই করবেন। এই গণ অভ্যুত্থানে এই যে কালচারাল সেক্টর থেকে যাদের কথা বললাম তাদের কন্ট্রিবিউশন আপনি স্বীকার করবেন না? এই যে শিক্ষকদের কন্ট্রিবিউশন স্বীকার করবেন না? বামপন্থীদের কন্ট্রিবিউশন ছিল না? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, জিজ্ঞেস করেন, তাদের কাছে কারো কোনো কন্ট্রিবিউশন নাই। সমস্ত দায়িত্ব পালন করেছে কেবলমাত্র জামাত এবং ছাত্র শিবির। ছাত্রদল তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, অমুকের বিরুদ্ধে প্রোপাগান্ডা। তো এই কাজটি করতে গিয়ে রাজনীতিকে ক্রমশই বিষিয়ে তুলছে তারা। এই যে বিভক্তি, এই বিভক্তির ফলাফলটা কার ঘরে যাচ্ছে? এই বিভক্তির ফলাফলটা যাচ্ছে যারা হচ্ছে এই গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিল তাদের। তেজগাঁতে জামাতের আমির বলেছেন না যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পাই? বলেছেন তো।
মহানগরের প্রোগ্রামে গিয়ে বলেছেন, তাহলে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় রিপ্লেস কারা করছেন? তারা করছেন, তাদের নেতারা করছেন। তো এখন তারা এসে সবাইকে সার্টিফিকেট দিচ্ছেন কে বিপ্লবের পক্ষের, কে বিপ্লবের পক্ষে না। জামাতের পিআর চাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে, জামাতের ভিন্ন দাবি তোলার অধিকার অবশ্যই তাদের আছে, কিন্তু সেই দাবিটা আপনি কিভাবে উপস্থাপন করছেন এবং এই দাবিটা উত্থাপন করার কারণে আপনি যে নির্বাচনমুখী যে পরিবেশটা, সেই পরিবেশটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন কিনা এটা ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে হুমকি, এই যে ঘোষণাগুলো, এই ঘোষণাগুলো এমনিতেই এবারের নির্বাচনটা কিন্তু অন্য যে কোনো নির্বাচনের সময় সরকারি বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদের অনেক চ্যালেঞ্জের বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করলেন না তারা? বৈঠক করেছিলেন, খেয়াল আছে? তিনটি দল, এনসিপি, বিএনপি এবং জামাত ইসলাম, তিনটি দল বৈঠক করে বাড়ি ফিরে গেল। দুটো দল, জামাত ইসলামের আমির চলে গেলেন ক্যান্টনমেন্টের সেনাপ্রধানের সাথে দেখা করার জন্য, অথচ তাদের দলের কর্মীরা অনবরত সেই সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটি ইস্যু আপনি দেখবেন, পয়েন্ট আপনি দেখবেন, তারা ওই যেটা বললাম, বরিশালের কর্মীরা এক আচরণ করে, খুলনার কর্মীরা এক আচরণ করে। অর্থাৎ রাজনীতিতে ইথিক্স, নৈতিকতার কোনো জায়গা এদের ডিকশনারিতে নেই। কেবলমাত্র সুবিধা, এবং সুবিধা পাওয়ার জন্য যা যা করা দরকার সবকিছুই তারা করছে। এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের এখানে, আমি শুরুতেই যেটা বললাম, বিএনপির অনেক ক্রিটিক করতে পারেন, কিন্তু বিএনপি অন্তত এই জায়গাটা আমি স্বীকার করব যে বাংলাদেশের একটা সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের জন্য বিএনপি কন্ট্রিবিউশন আছে, বিএনপি স্যাক্রিফাইস করেছে, বিএনপির যে পজিশনটা আছে, তার যে সাংগঠনিক শক্তি আছে, এই শক্তি জামাতের থাকলে 1 বছর 12 মাস 13 মাস অপেক্ষা করতে হতো না, তার আগে নির্বাচনটা হয়ে যেত। এখন হচ্ছে না কেন? এখন হচ্ছে না। এই প্রশ্নটি নিয়ে নিশ্চয়ই আমরা এর পরের ধাপে আলোচনা করতে চাচ্ছি। একটা বিরতি আমার নীতিই হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আরআইসি লিস্টের জনতন্ত্র গণতন্ত্র। আমরা নির্বাচনের পথে আর কি কি বাধা, আর কবে নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে কিনা, এই প্রসঙ্গে আসবো একটা বিরতির পর। থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসি লিস্টের জনতন্ত্র গণতন্ত্র। আমরা যে আলোচনায় ছিলাম, এই পর্যায়ে আমি শরীফুজ্জামান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার হাতে একদমই কম সময় রয়েছে। 11 নভেম্বর ঢাকায় কি হবে, এটি নিয়ে আমরা আলোচনাটি শুরু করেছিলাম। আমি এই পার্টে আমি আসলে আলোচনা যেতে চাই নির্বাচনকে সামনে রেখে। আমরা জানি যে 90-এর সময় আবার অনেকগুলো দল একসাথে বসে সংলাপ করেছেন, বা বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে আমাদের জাতীয় স্বার্থে সংলাপ কিন্তু এর আগেও হয়েছে, এবারও হলো। কিন্তু সংলাপে যদি কোনো না কোনো জায়গায় ব্যর্থ হয়, তাহলে কি আন্দোলন অথবা রাজনৈতিক কৌশল অবলম্বন করা, তাহলে নির্বাচন দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটির কি হবে? ধন্যবাদ। সংকট তৈরি হচ্ছে, সংকট তৈরি করা হচ্ছে। এটি দেশের ভেতর থেকেও তৈরি করা হচ্ছে, বাইরের থেকেও তৈরি করা হচ্ছে। দেশের ভেতরের পরামর্শ থেকেও তৈরি করা হচ্ছে, বাইরের পরামর্শ থেকেও তৈরি করা হচ্ছে। এবং এই যে রাজনৈতিক দলগুলো যারা রাস্তায় নেমেছে, আপনি খেয়াল করে দেখবেন মানুষের যে সংকট, মানুষের জীবনের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, কথা নেই। নিরাপত্তার সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন, দ্রব্যমূল্য বলেন, এগুলো নিয়ে কথা বলছে না। আবার খেয়াল করবেন, যখন ঐক্যমত্য কমিশনের ডাকে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় বসছে, ঠিক সেই বৈঠকটা শেষ করার আগে আকস্মিকভাবে কর্মসূচি দিয়ে নেমে আসা, তখন কিন্তু অনেকেই ক্রিটিক করেছিল, সংশয় প্রকাশ করেছিল যে এর পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। এবং আমি এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আজকে যদি নির্বাচন বিলম্বিত হয়, সবথেকে বেশি লাভবান হবে যারা, তার মধ্যে আমি জামাত ইসলামকে মনে করি। কেন? তাদের সাংগঠনিক যে ধরনের অ্যারেঞ্জমেন্টটা আছে, আপনি খেয়াল করছেন গত 1 বছর ধরে ভোটের কথা বললেই তারা তেড়ে আসতেন। তারা নানাভাবে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টদের দোসর, ভারতের দোসর, এই কথাগুলো বলছে। অথচ গত 1 বছর তারা লাগাতারভাবে মাঠে তাদের প্রার্থীকে নামিয়ে দিয়ে তারা নির্বাচনী প্রচারের কাজ করেছে। অর্থাৎ তারা যখন তাদের রাজনীতির বিপক্ষে কেউ যায়, যার বক্তব্য দিয়ে মনে হয় যে এর বক্তব্যটা তাদের রাজনীতিতে প্রশ্ন তুলছে, তাকে নানাভাবে ট্যাগ দিয়ে তাকে বিব্রত করা, এমনকি তাকে নানাভাবে হুমকি দেওয়ার যে কাজটি, সেই কাজটি তারা খুবই পারদর্শী। আমরা দেশের এই সংকটকালীন সময়ে আমরা মনে করি যে একটা নির্বাচনের মধ্য দিয়ে অন্তত একটা স্থিতিশীল সরকার দরকার। নির্বাচন হলে এখানে একেবারে আমরা
আমাদের যে পরিবেশটা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আমরা মোটে মনে করি, কিন্তু মন্তব্যটিও নিতে চাচ্ছি। স্থিতিশীলতার জন্য বাংলাদেশে একটা নির্বাচন দরকার। সংশয় আছে, সংকট আছে, শঙ্কা আছে, তারপরেও আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। এই যে আপনার মন্তব্যটি নিয়ে আমি শেষ করতে চাচ্ছি। বিলম্বিত করার চেষ্টা। আপনি যদি আমাকে বলেন, আমি বাংলাদেশ জামাতে ইসলামকে পরিপূর্ণ রাজনৈতিক দল মনে করি না। আমার কাছে মনে হয়েছে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ একটা শ্রেণীভুক্ত হয়ে রাষ্ট্রের কিছু সুবিধা আদায় করা এবং ওই রাজনৈতিক দলের নেতা কর্মীদের কিছু সব সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তারা রাজনীতি করে। কারণ দেশের বৃহত্তর জনগণের বা সব শ্রেণী পেশার জনগণের কল্যাণ নিশ্চিত করার কোনো কর্মসূচি দায়িত্ব এ পর্যন্ত আমি জামাতের রাজনৈতিক দর্শনের মধ্যে পাইনি, অথবা তারা জনকল্যাণ ধারণ করে, এটা আমার কাছে মনে হয় না। শ্রেণীভুক্ত মানুষ যারা তাদের সাথে একমত, তাদের ক্ষমতায়ন, তাদের স্বার্থে রাজনীতি করে। যেমন ধরেন 2015 থেকে 2024 পর্যন্ত কিন্তু দেখবেন যে জামাত কিন্তু সরকার বিরোধী কোনো আন্দোলন করেনি। জামাত কিন্তু বলছে তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। আচ্ছা, শরিয়া আইন বাস্তবায়ন করতে তারা চায়, এটা কারণ কেন বলে? বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম মানুষগুলির সমর্থন আনার জন্য এই কথা বলে। কিন্তু যখন তারা শ্রী রাধা দত্তের সাথে কথা বলছে ইন্ডিয়ার, তখন তারা বলছে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে এরকম কোনো কথা আমাদের নাই। ইন্ডিয়ার সাথে আমরা কাঁধে কাঁধে রেখে কাজ করতে চাই, ইন্ডিয়ার সাথে আমাদের নেই। আপনার আধিপত্য বা বাংলাদেশের থেকে ইন্ডিয়া যে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করতে চায়, সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, তারা একসাথে কাজ করতে চায়। আবার আপনি যে সংস্কার কমিশনে গেলেন, জাতীয় ঐক্যমত কমিশনে, সেখানে সংবিধান সংস্কারে কোনো জায়গায় শরিয়া আইনের কোনো কথা নেই। সেখানে আপনি প্রচলিত যে আমাদের পুঁজিবাদী অর্থনীতি, সেটা বহাল থাকছে, প্রচলিত বিচার ব্যবস্থা বহাল থাকছে, প্রচলিত আইন বহাল থাকছে, গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকছে। সেখানে তারা কিন্তু কারেকশন করছে এবং সেটা মেনে নিচ্ছে। আবার পাবলিকের কাছে গিয়ে বলছে তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তারা ভেস্তে যাওয়ার জন্য মানুষকে প্রস্তুত করতে চায়। আমি টিকিট শব্দটা বললামই না, কারণ হচ্ছে আমি আবারও বলতে চাই, জামাত পরিপূর্ণভাবে একটা দেশের জন্য কোনো রাজনৈতিক দর্শন নিয়ে আসতে পারেনি। তারা যেটা এনেছে, আবারও বলছি, তাদের দলের স্বার্থে অথবা তাদের ওই যে শ্রেণীভুক্ত মানুষগুলির স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এবং তারাই লাভবান হওয়া অথবা ওই শ্রেণীভুক্ত মানুষের স্বার্থ রক্ষা করা। এছাড়া জামাতের সার্বজনীন রাজনীতি, দেশের কল্যাণে কোনো রাজনীতি নেই। কিন্তু মানুষ কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু এগুলি বিচার করতে ভুল করে না, এগুলি জানতেও ভুল করে না। যার জন্য 84 বছর রাজনীতি করার পরও এই পার্লামেন্টে উল্লেখযোগ্য সংখ্যক সিট পাওয়ার সুযোগ হয়নি। এককভাবে নির্বাচন করলে 3 সিট পান, 3 সিট। আমাদের সাথে যৌথভাবে নির্বাচন হয়ে 18 সিট পেয়েছেন। আগামীতে নির্বাচনের ভীতি আছে। সব হিসাব মিলিয়ে দেখা যাচ্ছে যে না, নির্বাচনের পর যে রেজাল্টটা হবে সেটা হতাশাজনক, লজ্জাজনক। যার জন্য নির্বাচনকে প্রলং করতে চান আর নির্বাচনের আগে বড় বড় আওয়াজ দিয়ে নিজেদের অবস্থান জানাতে চান, এটা রাজনৈতিক দ্বিচারিতা অথবা দেউলিয়াত্ব। নিশ্চয় তাহলে 11 নভেম্বর আমরা দেখি কি হয় এবং নিশ্চয়ই পরবর্তীতে আবার আলোচনা করা যাবে। শেখ রুবেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং জনাব শফিউজ্জামান শরীফ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের RSLC গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে এবং জাতীয় স্বার্থ নিয়ে আবার আলোচনা যাব। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।